পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি ইহসান নওরা। পর্ব সংখ্যা ৩২। যারা ফুলের এই অবস্থার জন্য দায়ী তারা কেমন শাস্তি ডিজার্ভ করে, ইউ নো হোয়াট? ৭তলা ভবনের বিশাল বড় হসপিটাল, লোকজনের চাপা গুঞ্জনে বিরক্তিতে মুখ ভেঙে চসূচক শব্দ ছুড়ে মাথা চুলকানোর ন্যায় গমগমে আওয়াজে মুখরিত চারপাশ। ৪তলায় প্রকাণ্ড করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে তারা। এদিকটায় লোকের আনাগোনা তেমন একটা নেই। তামিজ শিকদার হাত মুঠোবদ্ধ করে চেষ্টা করেন নিজেকে সামলে নেয়ার। চোখ মুখ শক্ত করে অধৈর্য হুঙ্কার ছাড়েন, আমি ওই শুয়োরগুলোকে নিজ হাতে খুন করব। কন্ট্রোল ইউর সেলফ চাচ্চু। গম্ভীর থমথমে মুখে আচমকা ঠোঁট এলিয়ে হাসে বর্ণ। তাচ্ছিল্য মিশ্রিত মৃদু হাসি। উভয় হাতের আঙুলে আঙুল চালিয়ে কর ভেঙে ফিসফিস করার মতো বলল নাক সিটকে, আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা ভাবনাতেও এনো না প্লিজ। এটা অন্যায়, নীতি পরিপন্থী, ধর্মেও সইবে না। ভদ্রলোক চমকানোর মতো চাইলেন। কঠোর গলায় শুধালেন, ছেড়ে দেব? আমার মেয়ে অনিশ্চিত জীবন নিয়ে হসপিটালের বেডে শুয়ে থাকবে আর ওরা মুক্ত বাতাসে শ্বাস টানবে? কেন? তোমাদের বিশ্বস্ত আইন আছে না? তাদের ওপর ছেড়ে দাও। ওরা আসল অপরাধী শনাক্ত করতে পারলেও শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেবে না। আর আমার কলিজায় আঘাত করার একমাত্র শাস্তি মৃত্যু ছাড়া অন্য কোনো পুরস্কার আমি দেখছি না এই মুহূর্তে। বর্ণ অবচেতন মনে সজোরে উপর নিচ মাথা ঝাঁকায়, ঠোঁটে ঠোঁট গুজে ডান ভ্রুতে তর্জনী ঘষে বলল, অন্যত্র চেয়ে বিদ্যায় আছে ক্ষমা মহত্বের লক্ষণ। বাক্যটি তার মুখে শুনতে বেশ বিশ্রী রকমের সুন্দর লাগলো। তামিজ শিকদার বিস্ফোরিত চোখে তাকায়। মস্তিষ্কের সমস্ত রাগ ক্ষোভ যেন এখনই বর্ণর উপর গিয়ে বর্তাবে। সুচালো চোখে তাকিয়ে বর্ণ বলল, ধরো তুমি ওদের ৩ জন এবং ওদের পেছনে যে কলকাঠি নেড়েছে তাদের পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিলে। ফলস্বরূপ তোমার কি শাস্তি হবে? বাই এনি চান্স মজা করছিস আমার সাথে? নো, আই এম সিরিয়াস। ক্ষিপ্র মেজাজে তাকিয়ে থাকলেন তামিজ শিকদার। বর্ণ কপাল কুঁচকে ডান হাত পেছনে ঠেলে মাথা চুলকায়। অতপর গা ঝেড়ে গম্ভীর গলায় জানালো, শীঘ্রই রংপুর ফিরছি আমি। ডক্টর মেহরাব এসে পর্যবেক্ষণ করে গেল সুখকে। পেশেন্টের পাশে বসে সশব্দে কাঁদতে উত্ত্যক্ত করতে নিষেধ করে দিয়েছে। এখনো ঝুঁকি পুরোপুরি কাটেনি। তবু রুবাইয়াত মেয়ের পাশে বসে খুব কেঁদেছেন নিঃশব্দে, আঁচলে মুখ চেপে। সুখকে দেখার জন্য ৫ মিনিট সময় পেয়েছিলেন। উপরে যতই শক্ত হওয়ার কথা বলুক, মেয়ের এমন নিদারুণ পরিস্থিতি দেখে দমিয়ে রাখতে পারেননি চোখ দুটোকে। পুনরায় ঝরঝর করে কেঁদে ফেললেন। সুখের লম্বা কাজ ছাড়িয়ে কোমরের উপরিভাগ অবধি নেমে আসা সিল্কি চুল আর নেই, কেটে ফেলা হয়েছে। মাথায় বড়জোর ১ ইঞ্চির মতন অবশিষ্ট আছে। কেটে নেওয়া রক্ত মিশ্রিত চুলগুলো প্রায় অনেকক্ষণ বুকে জড়িয়ে রেখেছিলেন তিনি। এগুলো সুখের বড্ড শখের ছিল। চুলের যত্নে সে কবু অবহেলা করে না। ছোটবেলায় একবার চুলের আগা ছেটে দিয়েছিলেন রুবাইয়াত। নিচ থেকে চুল ছাঁটলে নাকি আরো সুন্দর হয়ে বেড়ে ওঠে। তার অনুমতির চেয়ে খানিক বেশি লম্বা কেটে ফেলেছিল বলে সেদিন অভিমান করে কত যে চোখের পানি ঝরালো মেয়েটা। ভাতও খায়নি একদিন। সুখ যদি এখন চোখ মেলে দেখে তার চুল নেই, তখন কেমন প্রতিক্রিয়া দেখাবে? নিশ্চয়ই খুব খুব কাঁদবে, কেঁদে বুক ভাসাবে। নাক টেনে অভিমানী চোখে আম্মুকে বলবে, অন্তত তুমি তো জানতে আমি চুলগুলোকে কত ভালোবাসি, তা ওদের কেটে ফেলতে দিলে আম্মু। মাথার ১/৩ ধবধবে সাদা ব্যান্ডেজ। ব্যান্ডেজের একাংশে রক্ত ভেসে উঠে রক্তিম হয়ে আছে। স্যালাইন চলছে, মুখে অক্সিজেন মাস্ক, হাতে ক্যানেলো। 4th ফ্লোরের একটা নির্জন কক্ষে হসপিটালের বেডে নিশ্চুপ ঘুমিয়ে আছে সুখ। শ্বাস প্রশ্বাস চলছে। কপালে বা ভ্রুর উপরাংশে একটা কালচে সরু রেখা, ঠোঁটের কোণে মেডিটেপ। থুতনির তলদেশে ডান কানের গোড়ায় আঁচড়ের দাগের মতো ক্ষত চিহ্ন। বর্ণ নিরলস তাকিয়ে রইল। পরনে হসপিটালের সবুজ পোশাক। নিথর মন সেখানে ভাবনায় এক মুহূর্তের জন্য কোথাও যেন ফেরায়। কক্ষ ফাঁকা প্রায়, কেবলমাত্র দুজনকেই চোখে পড়ছে। বেডে ঘুমন্ত সুখ আর তার দিকে এক দৃষ্টি চেয়ে থাকা বর্ণ। সুখের মাথার পাশে বাঁ হাত ঠেস দিয়ে খানিকটা ঝুঁকে গেল। অপর হাতটা তুলে ধীরে সুখের চোখের কাছাকাছি টেনে নিয়ে গেল। চোখের কর্নিশ বেয়ে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়েছে। সন্তপনে বর্ণ সেটা তর্জনীতে তুলে নিয়ে পুনরায় হাত গুটিয়ে নিল আস্তে করে। গত ২ দিন ধরে কত নিশ্চিন্তে ঘুমিয়ে আছিস, ক্লান্ত হচ্ছিস না? একবার চোখটা তো খুলে থাক। তোকে ঘুমন্ত অবস্থায় একদম বাজে দেখায়। উঠে পড় আর আমাদের আদেশের বিরোধ কর দেখি। কয়েকদিন ধরে দেখলাম কাজটা ভালোই পারছিস। সুখের কানে পৌঁছলে কি তার কথাগুলো? বর্ণ কি বুঝতে পারলো তার অজান্তেই সুখ আবারও তার বিরোধ করল? এই যে বর্ণ তাকে জাগতে বলল,
অথচ সুখ নীরবে চোখ বুজে আছে প্রত্যুত্তর না করে। এটা কি বর্ণর কথার বিরোধ না? বর্ণ অন্যমনস্ক হয়ে সুখের চোখের দিকে অপলক চেয়ে রয়। দৃষ্টি প্রখর হয় হঠাৎ। ছোটবেলায় খেলার ছলে একদিন কোথাও একটা কপালে চোট লেগেছিল সুখের। বয়স আর কত হবে, আনুমানিক 3। প্রকৃতিক তখন শীত শীত আবহ। ঠান্ডা জিনিস খাওয়া পুরোপুরি নিষেধ। আইজা আইসক্রিম ফ্রিজে রেখে তালা মেরে দিয়েছে। বর্ণ কৌশলের চাবিটা হাতিয়ে ফ্রিজের কাছে চলে গেল। সঙ্গী নিল ফুলকেও। পাশেই দাঁড়িয়েছিল ছোট্ট ফুল। তা তার খেয়ালেই ছিল না। টেনে খোলার সময় ফ্রিজের কোণ লেগে সুখের কপালের মেডিটেভ লাগানো চোটে বাড়ি খেল। মুহূর্তেই যন্ত্রণায় দুঃখে কাতর মুখে বাচ্চাটা কেঁদে উঠল। জোরে শব্দযোগে কাঁদতে পারত না সে। ফুপিয়ে ওঠে। বর্ণ কি করবে খুঁজে পায় না তৎক্ষণাৎ। ছোট্ট সুখের মুখখানা হাতের আজলাই করে আঘাতপ্রাপ্ত জায়গায় ঠোঁট দাবিয়ে চুমু এঁকে দিয়ে বলল, কাঁদে না ফুল, আদর দিয়েছে না, এখনই ভালো হয়ে যাবে। সুখের কান্না থেমে গিয়েছিল পরপর। ফ্যালফ্যাল করে চেয়ে থেকেছিল। হয়তো আব্বু আম্মুর পর তৃতীয় কেউ এভাবে চুমু দেওয়ায়। বর্ণর কপাল সংকুচিত হয়। দৃশ্যটি বহু বছর পর হানা দিয়েছে মনে। যেভাবে সেদিন কান্না থেমেছিল সেভাবে আজকে ফুল চোখ খুলবে। যদি কপালের কাটা রেখায় একটা কোমল চুমু আঁকে। সুখের কানের কাছে মুখ বাড়িয়ে দেয় বর্ণ। তোকে কষ্ট দিয়েছি, নিশ্চয়ই আমার উপস্থিতি এখন আর তোর হৃদয় প্রফুল্ল করে না। ইটস নর্মাল। ঢোক গিলল একটা। ফট করে বলল, একটা কিস করি। ছোটবেলায় যেমন কান্না থামিয়ে দিয়েছিলি তেমনি এই কোমা টোমা ছেড়ে উঠে যা। হ্যাঁ, আমার কথা ছাড়। তুই তো তোর বাবা মাকে ভীষণ ভালোবাসিস না? দেখে আয়, তারা কাঁদছে তোর শোকে। হারিয়াপ। সুখ নিশ্চুপ, অনর। বর্ণজীবের ঠোঁট ভিজিয়ে নেয়। তার কি হলো কে জানে। কপালের কাটা রেখায় তাকিয়ে থাকে সুখের। একটা চুমু দেয়াই যায়। সুখ যদি নাও ওঠে, এই বদ্ধ কক্ষের এই কথাটি সে ছাড়া কেউ জানতেও পারবে না কখনো। স্বয়ং ফুলও না। পূর্বের মতো ঈশ্বর ঝুঁকে বর্ণ ঠোঁট এগিয়ে নিয়ে যায়। উষ্ণ শ্বাস আছড়ে পড়ছে সুখের মুখে চোখে। ঠোঁট যখন কপাল ছুঁই ছুঁই, বর্ণ থমকে গেল আচমকা। সুখের শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হচ্ছে ক্রমশ। জোরে জোরে শ্বাস টানছে। চোখ পাকিয়ে হার্টবিট পর্যবেক্ষণ যন্ত্রের দিকে তাকিয়ে দেখে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো সুখের হার্টবিটিং ঊর্ধ্বগতিতে উঠছে তো আবার নামছে। তড়িৎ 2 কদম পিছিয়ে সরে আসে বর্ণ। শরীর ঘামছে তার। ঘাড়ে গলায় হাত মালিশ করে বুকে হাত রাখে চেপে ধরল। হৃদযন্ত্রের ছটফট বাড়ছে। আচমকা সম্মতিই ফিরল যেন। খানিক আগে কি করতে যাচ্ছিল ভেবেই গলা খাকারি মাথার চুল টেনে ধরল। মনে হলো খানিক আগে সে তার নিজের নিয়ন্ত্রণেই ছিল না। বর্ণ ঢোক গিলে চাইল সুখের দিকে। শ্বাস প্রশ্বাস পুনরায় স্বাভাবিক হচ্ছে তার। বর্ণ ঠোঁট কামড়ে সরু চোখে আবার এগিয়ে গেল সুখের দিকে। বলল অদ্ভুত সুরে, অচেতনেও আমার উপস্থিতি তোর হার্টবিট করে। ট্রু লাভ। আজও ভালো টালো বাসিস আমায়? কেন? বর্ণ রংপুর ফিরবে আজ। এদিকটায় তাকে আর তেমন একটা প্রয়োজন হবে না। শুট শেষ করে পুনরায় আসবে। রুবায়াত সুখের সঙ্গ ছাড়া ঘরমুখী হবে বলে মনে হয় না। বাকি রইল তোহফা, অভ্র আর সাইমা বুয়া। তাদের ব্যাপারে মাহির জানে না। তোহফার সাথে তার ঘটা করে কখনো কথা হয়নি। হসপিটালে 2-1 বাক্য আদান প্রদানে 3 বারের মতো কথা হয়েছে কেবল। মেয়েটাও আজকাল আগের মতো কল করে মাহির ভাই, ভাইয়া কোথায়, আপনাদের প্ল্যান কি, শ্যুট কোথায়, এটা ওটা আর জিজ্ঞেস করে না। হয়তো সেদিন হুটহাট কল করতে নিষেধ করেছে বলে। এটা কি অভিমান? অবশ্য একদিকে ভালোই হয়েছে। এখন সাময়িক কষ্ট পেলেও এক সময় তাকে স্বপ্নেও মনে পড়বে না তোহফার। ইস, মাহির যদি জানতো তোহফা নামের মেয়েটি পুরো স্বপ্নরাজ্যই মাহিরের নামে লিখে দেওয়া। বোধহয় সে জানে না, অথবা জেনেও না জানার ভান ধরে আছে। পার্কিং লটে এসে বর্ণর ফোনে ডায়াল করল মাহির। পারলে যে এখনই এই মুহূর্তে রংপুর যাওয়ার জন্য তারা দেখিয়ে তাকে গাড়ির নিকট পাঠালো। ভদ্রলোকের আভাস মাত্র নেই, অথচ বহুরূপী ভদ্রলোক। মুখে মাস্ক চেপে 2 হাত পকেটে পুরে বুক সিধে করে দাম্ভিকতার সাথে এগিয়ে চলল বর্ণ। এই মিডিয়া জগতে নাম কামানোর এই একটা সুবিধা, যেখানে যাও মুখ ঢাকো, নয়তো জনগণের সাথে সেলফি বিলাস করো। মাহির প্রায়শই বলে, স্যার আপনি বডিগার্ড কেন রাখছেন না? আপনি আগে আগে হাঁটবেন আর পিছু বডিগার্ড। তখনই তো সেলিব্রিটি ভাবটা গভীর লাগবে। আমি একাই 100। বর্ণর এই কথাখানার কাছে মাহির এইসব যুক্তি খণ্ডন হয়ে যায় অতঃপর। মাহির হতাশ এই ঘাড়তারা বসকে নিয়ে। লিফট একটু পরেই। বর্ণ কাছাকাছি পৌঁছানোর আগেই লিফট থেকে বেরিয়ে এলো ডক্টর মেহরাব। পরস্পরকে দেখে দুজন থামল নিজ ধ্যানে। ডক্টর মেহরাব তীক্ষ্ণ খেয়ালে তাকাতেই বর্ণর চক্ষু হাসল যেন। আলগোছে হাত বাড়িয়ে দিয়ে
বলল ভ্রু উঁচিয়ে আশফিয়ান বর্ণ।